বাংলাদেশের বিদ্যমান কর কাঠামো বেশ জটিল ও অদক্ষ। এমন ব্যবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি সম্ভব নয়, প্রয়োজন কাঠামোগত সংস্কার। এমন দাবি জেনেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। পিআরআই আয়োজিত সংবাদ সম্মেলনে একক ভ্যাট হার ও প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের কর কাঠামো বেশ জটিল, যা সহজ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ব্যবসায়ী ও নানা মহল। রাজনৈতিক পট পরিবর্তনের পর আর্থিক খাতের ব্যাপক সংস্কারের অংশ হিসেবে এনবিআর সংস্কারে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। আদায়ে গতি ফেরাতে এনবিআর ভাগ করে হয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ। কিন্তু গেজেট প্রকাশের দীর্ঘ সময় পার হলেও এখনও আলোর মুখ দেখেনি তা। ডিসেম্বরে এটি বাস্তবায়ন হবে অর্থ উপদেষ্টার এমন দাবির পরও আটকে আছে অজানা কারণে। এদিকে গেল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি, যার বিস্তারিত জানাতে এই অনুষ্ঠান, যেখানে বলা হয় বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থা বেশ জটিল ও অদক্ষ, তাই রাজস্ব সক্ষমতা জোরদারে কাঠামোগত কর সংস্কার অপরিহার্য। রিফর্ম এজেন্ডা ফর রিস্ট্রাকচারিং দ্য ট্যাক্স সিস্টেম, আমাদেরকে কতগুলি মৌলিক সংস্কারের কথা বলা হয়েছিল, তো আমরা সেটাই চেষ্টা করেছি। এরকম পলিসি ডকুমেন্ট কিন্তু এর আগে হয়নি। সো এটা আমরা চেষ্টা করেছি এই রিপোর্টে দিতে। আশা করি যদি ওই যে রেভিনিউ পলিসি ডিভিশন যদি কার্যকর হয়, তো এই রেভিনিউ পলিসি ডিভিশন এই ডকুমেন্টটাকে ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে কর ও মূসক সংক্রান্ত ৫৫টি বিষয় চিহ্নিত করে তা বাস্তবায়নের সুপারিশ করে টাস্কফোর্স। ২০৩০ সালের মধ্যে কর জিডিপি অনুপাত সর্বোচ্চ ১২% এবং ২০৩৫ সালের মধ্যে তা সর্বোচ্চ ২০% নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত ৫০% করার প্রস্তাব দেয় কমিটি। আমরা আরেকটু বলে রাখি যে আমরা এই রিপোর্টে ৫৫টা পলিসি ইস্যু অ্যাড্রেস করেছি। ৫৫টার মধ্যে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে হচ্ছে ৩২টা, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্সের মধ্যে হচ্ছে 10টা এবং ট্রেড ট্যাক্সের মধ্যে 13টা। আমাদের ট্রেড ট্যাক্সে সম্পূর্ণ র্যাডিক্যাল রিফর্ম করতে হবে। এছাড়া কর ব্যবস্থার ডিজিটাইজেশন, অটোমেশন, সহজ কর কাঠামো তৈরি সহ একগুচ্ছ সুপারিশ দেয় কমিটি। মইনুল হাসান, ৭১, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, কিন্তু আমানতকারীদের এতে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার দাবি, আমানতকারীদের টাকা সুরক্ষিত আছে, ধীরে ধীরে ফেরত পাবেন তারা। বড় আমানতকারীরা 40% ঋণ হিসেবে নিতে পারবেন বলেও জানান গভর্নর। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ১ জানুয়ারি থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারলেও সবাই টাকা পাবেন না বলে নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি মহল। যে এই অপপ্রচারে বিশ্বাস করবেন না, আপনি ব্যাংকে যান, ব্যাংকে থেকে আপনার নিজেই দেখে আসুন, শুনে আসুন, বুঝে আসুন। অন্যের কথায় কান দিবেন না। জরুরি সংবাদ সম্মেলন ডেকে গভর্নর সতর্ক করে দেন, বলেন এই ব্যাংক নিয়ে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে তারা কোনোভাবেই সফল হবে না। আমানতকারীরা ধীরে ধীরে তাদের সব টাকা ফেরত পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রশ্ন উঠেছে আমানতকারীদের স্বার্থ, মূল টাকা ফেরত সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা আবার যেটা বলতে চাচ্ছি যে সকল আমানতকারীর মূল আমানত পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে, তবে এটা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকে যাদের বেশি টাকা তারা তাৎক্ষণিকভাবে মোট টাকার 40% ঋণ হিসেবে তুলে নিতে পারবেন। আমার 20 কোটি টাকা আছে, আমি পাচ্ছি 2 লাখ টাকা, এটা তো পরিমাণ খুব বেশি না। তাদেরকে আপ টু 40% পর্যন্ত, 40% পর্যন্ত এই তাদের ডিপোজিটের এগেনস্টে ইমিডিয়েট লোন দেওয়ার ব্যবস্থা করছি আমরা। অর্থাৎ তারা চাইলে, তার যদি 20 কোটি টাকা থাকে, 40% অর্থাৎ 8 কোটি টাকা তুলে নিতে পারবে। আমানতকারীরা 2024-25 সালে মেয়াদি আমানতের উপর 4% মুনাফা এবং এবছর জানুয়ারি থেকে তা বাজার ভিত্তিক পাবেন বলে জানান আহসান এইচ মনসুর। 23 সাল পর্যন্ত যেভাবে আগে হিসাব করা ছিল সেইভাবেই থাকবে। 24-25 4% হারে থাকবে। এটা হচ্ছে এসান, সরকারের দান। 26 থেকে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা যে ঘোষিত হার আছে বাজার ভিত্তিক, সেই হারে এটা দেওয়া হবে।
আসছে ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকের গ্রাহকরা হটলাইনের মাধ্যমে যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন এবং ব্যাংক কর্তৃপক্ষ দ্রুততা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান গভর্নর। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। একটি কম্পিউটার কেনার কথা ছিল ৭ লাখ টাকায়, অথচ ৭১ সংবাদ প্রচারের পর তা নেমে এসেছে মাত্র ৩৩,০০০-এ। সেটিও আবার প্রশ্নবিদ্ধ, কেননা এই দামে বাজারে কাজের উপযোগী কম্পিউটার পাওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে ভবন নির্মাণে ৩,৫০০ কোটির বরাদ্দ নেমেছে মাত্র ৩৫০ কোটিতে। তারপরও নানা অসঙ্গতি রেখে শেষ একনেকে তড়িঘড়ি করে অনুমোদন দেয়া হয় স্বাস্থ্য খাতের ৯,৫০০ কোটি টাকার বিশাল প্রকল্প, যাতে অনিয়ম দুর্নীতির আভাস পাচ্ছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমদাদ হোসাইনের প্রতিবেদনে। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও পুষ্টি সেবার উন্নয়নে ১৩,০০০ কোটি টাকার বিশাল এক প্রকল্প হাতে নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে তা একনেকে ওঠার আগেই নানা অসঙ্গতি ধরা পড়ে ৭১-এর চোখে। বিশেষ করে প্রকল্প প্রস্তাবনায় একটি কম্পিউটার কেনার পরিকল্পনা ছিল ৭ লাখ টাকায়, অর্থাৎ ১১,৭৪০টির জন্য বরাদ্দ রাখা হয় ৮০৫ কোটি টাকা। বিষয়টি ৭১-এর খবরে উঠে এলে প্রকল্প পাশ হয়নি একনেকে। তবে মাস দেড়েক না যেতেই ৪,৫০০ কোটি টাকা ব্যয় কমিয়ে একরকম তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের শেখ একনেকে পাশ করা হয় প্রকল্পটি। ব্যয় অনেক বেড়ে গেছে, তবে সেখানেও রয়েছে অসঙ্গতি, যেমন ১২,৫০০ কম্পিউটার নামিয়ে আনা হয়েছে ১২৭টিতে, আর প্রতিটির দাম ৭ লাখ থেকে নামানো হয়েছে মাত্র ৩৩,০০০-এ। অথচ এই দামে কাজের উপযোগী কম্পিউটার পাওয়া সম্ভব কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্লেষকরা মনে করেন, শুরু থেকেই লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল এই প্রকল্প, ফলে প্রশ্নবিদ্ধ ছিল প্রতিটি অনুষঙ্গ। যারা এই ধরনের ওভার এস্টিমেটেড প্রজেক্টের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতার আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই প্রবণতা কমবে না। হয়তো ১-২টি প্রকল্পে এভাবে বন্ধ করা যাবে, কিন্তু সামগ্রিকভাবে বন্ধ করতে গেলে যারা এর জন্য দায়ী তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে হবে। শুধু কম্পিউটারেই অস্বাভাবিক ব্যয় নয়, বড় অসঙ্গতি ছিল ভবন নির্মাণের প্রস্তাবেও। যেমন শুরুতে ৩৬৫টি ভবনের জন্য প্রস্তাব করা হয় ৩,১৮৪ কোটি টাকা। তবে চূড়ান্ত অনুমোদনে সেখানে ৩০০-র উপরে বাদ দিয়ে রাখা হয়েছে মাত্র ৪৮টি, আর ব্যয় নামানো হয়েছে ৩৫০ কোটি টাকায়। শুধু তাই নয়, একটি ভবনের ব্যয়ও কমানো হয় ২ কোটি টাকা। অপ্রয়োজনীয় ভবন নির্মাণের যে প্রস্তাব বা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল, এটা মূলত কাদের স্বার্থে করা হয়েছিল সেটিও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলবো যে আমাদের গভর্নেন্স ফেলিয়ার তো নন। সুশাসন বলতে যে কি বোঝায় এটা বাংলাদেশে আমরা আসলে দেখতে পাই না কোনো সময়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কি সুশাসন বেড়েছে? আমি সে ব্যাপারে যথেষ্ট মাত্রার আমি কনফিডেন্ট না। আমি মনে করি প্রশাসনে যদি বড় মাত্রায় সংস্কার করে তাহলে গভর্নেন্সের কোয়ালিটি ভালো হবে। তখনই তো আমরা দেখবো যে সরকারি ব্যয়ের গুণগত মান ভালো হচ্ছে। উপজীবনে আমি মনে করি যে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেখানে সরকারি ব্যয় কমেছে। সরকারি ব্যয় বলতে আমি উন্নয়ন ব্যয় বোঝাচ্ছি, সেটা কমেছে এবং সেই ব্যয়ের গুণগত মানের কোনো উন্নয়ন হয়নি। চূড়ান্ত অনুমোদনে ৪৩০ কোটি টাকার প্রশিক্ষণ ব্যয় কমিয়ে আনা হয় ২৬০ কোটিতে, আর ২১৬ কোটি টাকার পরামর্শ খরচ নামে ৫০ কোটি টাকায়। প্রকল্পটি বাস্তবায়ন হবে আগামী ৪ বছরে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। সুতা নিয়ে টানাটানির জেরে এখনও চরম অস্বস্তি তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের মধ্যে। বিটিএমএ চায় যে কোনো মূল্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর করতে। অন্যদিকে এর বিপক্ষে স্বয়ং বস্ত্র খাতের কর্মকর্তা কর্মচারীরা। আর তৈরি পোশাক রপ্তানিকারকরাও হারাতে চান না কম দামে কেনার সুযোগ। এমন ত্রিমুখী অবস্থার সমাধানে বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন সমন্বিত উদ্যোগের। রাকিব হোসেনের রিপোর্ট। বস্ত্র খাতের প্রতিষ্ঠান লিটল গ্রুপ
ঢাকা ও নারায়ণগঞ্জের দুটি কারখানায় উৎপাদন করছে বিভিন্ন প্রকার সুতা। একসময় সরাসরি রপ্তানি করলেও বিশ্ববাজারে শুল্ক বাধায় প্রতিযোগিতা সক্ষমতা হারাতে হয়। অন্যদিকে গেল কয়েক মাস ধরে স্থানীয় বাজারেও অসম প্রতিযোগিতার মুখোমুখি লিটল গ্রুপ। সক্ষমতার 60% উৎপাদনের পরও গেল 1.5 মাসে অবিকৃত রয়ে গেছে প্রায় 4.5 লাখ কেজি সুতা। আমাদের ছোট মিল মনে করেন আছে 4-5 কোটি টাকার সুতা এখানে জমে আছে, আমরা বেচতে পারতেছি না। আমাদের এখন পুঁজির অভাব হয়ে গেছে, বেতন দিতে পারবো না। এই অবস্থার ভিতরে এখন আমরা বুঝতে পারতেছি না যে এই শিল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। এদিকে নারায়ণগঞ্জের ইয়াং ফরএভার বছরে $100 কোটি তৈরি পোশাক রপ্তানি করে। আগে চাহিদার 100% সুতা স্থানীয়ভাবে সংগ্রহ করলেও গেল কয়েক মাস ধরে আমদানি নির্ভরতা বাড়ছে চড়া দামের কারণে। বিসিআই আমাদের নর্মালি হয়, বাট গডসটা হয় না। প্লাস রিসাইকেল কটনের জন্য ইন্ডিয়া বা আমাদের অন্যান্য রাষ্ট্র ভালো করে, যারা নমিনেশন, অনেক সময় কাস্টমারের নমিনেশনও থাকে, তো সেই সুতাগুলো তো আমরা আনতে পারবো না। বন্ড সুবিধা যদি বাতিল করা হয় সেক্ষেত্রে আমরা এই অর্ডারগুলো লুজ করব। বিটিএমের তথ্য মতে প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে না পারায় 12,500 কোটি টাকার সুতা অবিকৃত পড়ে আছে কারখানাগুলোতে। আবার বিকেএমইএ বিজিএমইএ বলছে বৈশ্বিক প্রতিযোগিতার চাপের মাঝে রপ্তানি ধরে রাখতে সুতার আমদানি বাড়াতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে সুতার প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের বিকল্প দেখছেন না উদ্যোক্তারা। বন্ড থাকলেই যে সবাই ইন্ডিয়া থেকে আনতে পারে তা কিন্তু না। কারণ হলো মিনিমাম 1 কন্টেনার সুতা নিয়ে আসতে হয়। এখন তার সুতার রিকোয়ারমেন্ট যদি হয় 5 টন, তার কিন্তু লোকাল থেকে কিনতে হবে। তাহলে সে কিন্তু ওই অর্ডারটা ধরতে পারতেছে না, কারণ লোকালি সুতার দাম এখন 30 সেন্স বেশি। সে যদি ইনসেন্টিভ পেতো সেই পরিমাণ, তাহলে কিন্তু সে সেইটা স্পিনারকে পাসন করে স্পিনার থেকে সুতা নিয়ে টোটাল এক্সপোর্টটাকে এক্সপান্ড করতে পারতো। নভেম্বর থেকে কিন্তু আমাদের 60% লোকাল ভ্যালু এডিশন লাগবে। তখন কি করবে? তখন তো যদি আমার যেখানে যদি এই সমস্ত ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিভাবে ভ্যালু এডিশন হবে? বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের যৌক্তিকতা নেই। সংকট নিরসনে দরকার সম্মিলিত প্রচেষ্টা। এটাকে একটা জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা প্রয়োজন আছে, নট একটার সাথে আরেকটাকে একটা সাংঘর্ষিক অবস্থানে ফেলে দেওয়া। তো সেখানে আমার মনে হয় যে এটা কিভাবে তাদেরকে সহায়তা করা যায় সেটার একটা চেষ্টা করা উচিত। নানামুখী চ্যালেঞ্জে থাকা পোশাক খাতে অর্থ বছরের 6 মাসে রপ্তানি কমেছে বেশ খানিকটা। পোশাক খাতের এই সমস্যার মূলে রয়েছে দেশি সুতার চড়া দাম, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং বস্ত্রকল মালিকদের আলটিমেটাম বন্ড সুবিধা নিয়ে, যা বাস্তবায়নে সংকট দূর হবে না, উল্টো আশঙ্কা রয়েছে রপ্তানি হারানোর। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তায় সমাধানের পথ খুঁজছে সব পক্ষ। রাকিব হোসেন, 71, নারায়ণগঞ্জ। দেশে বাজারে প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং পণ্য ভালো অবস্থানে থাকলেও কমপ্লেন্স সহ একাধিক জটিলতায় বিশ্ববাজারে ভালো করতে পারছে না এই খাত। 18তম প্লাস্টিক শিল্প মেলায় এমন মন্তব্য করেন ব্যবসায়ীরা। এলডিসি পরবর্তী শিল্প চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাকের পাশাপাশি এই খাতের বিকল্প নেই বলে জানান শিল্প সচিব। তাই বিশ্ববাজারে রপ্তানির যোগ্য পণ্য তৈরিতে সরকারের সহায়তার আশ্বাস দেন তিনি। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্ববাজারে বাংলাদেশের প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং পণ্যের প্রসারে প্রতি বছরের মতো এবার ওই আন্তর্জাতিক মেলার আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিপিজিএমইএ। সেমিনারে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের মান ও বিশ্ববাজারের চাহিদার বৈপরীত্য তুলে ধরে বক্তারা বলেন, বিশ্বব্যাপী এই পণ্যের চাহিদা বাড়লেও নানা জটিলতায় আন্তর্জাতিক বাজারে মাত্র 0.5% হিস্সা বাংলাদেশের, যার পেছনে সরকার, মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা। Why there is a booming? We have already mentioned about those 4 key global forces. Here also these growth is attributed to the growth of e-commerce and demand for sustainable packaging solutions. আমাদের গতানুগতিক যে ধরনের প্রোডাক্ট আমরা করছি সেখান থেকে বেরিয়ে এসে টেকনোলজিক্যাল এবং সময় উপযোগী প্রোডাক্টের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশে মোট উৎপাদিত পণ্যের 83% দেশের চাহিদা মেটাচ্ছে, তাই এই খাতে রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ এলডিসি পরবর্তী ধকল সামলাতে এই খাতকে তৈরি পোশাকের পাশাপাশি বিকল্প হিসেবে গড়ে তোলার কথা জানান শিল্প সচিব। আমাদের আসলে নতুন নতুন পটেনশিয়াল সেক্টরকে আমাদের হান্টিং করতে হবে এবং আমি মনে করি এই প্যাকেজিং সেক্টরটা একটি গুরুত্বপূর্ণ আইটেম হতে পারে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে। প্যাকেজিংটা আমি বলবো যে এখনো লার্নিং পর্যায়ে আছে, এখন আমরা শিখছি। দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাত আমাদের রপ্তানির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করলেও এখন
টেকসই উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন রপ্তানির নতুন নতুন খাত সৃষ্টি করা এবং বিদ্যমান খাতের সক্ষমতা বৃদ্ধি। যে প্রেক্ষাপটে প্লাস্টিক এবং প্যাকেজিং শিল্প তার অত্যন্ত সম্ভাবনার ক্ষেত্র। এবারের মেলায় বিভিন্ন দেশের মোট 250-রও বেশি স্টল অংশ নিয়েছে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।